বন্ধুরা, সেই গভীর রাতে দিল্লি শহরের আকাশে এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল, যেন শহরের প্রতিটি রাস্তা এক অজানা আশঙ্কায় থমকে দাঁড়িয়ে। ঘুড়িতে তখন রাত প্রায় 2:30। রাস্তাঘাট পুরোপুরি খালি ছিল না, কিন্তু প্রতিটি গাড়ি এমনভাবে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল যেন কারোর প্রতি কোনো লক্ষ্য নেই। আর সেই দিল্লি শহরের বাসস্ট্যান্ডের এক কোণায় একটি ছেলে তার 2 হাতের আঙুল ঘষছিল, ঠান্ডায় নয়, বরং অসহায়ত্বে। তার নাম ছিল রাহুম, বয়স 25-এর কাছাকাছি। চেহারায় পড়াশোনার উজ্জ্বলতা ছিল, কিন্তু চোখে ছিল বহু রাতের ঘুমহীনতা। শার্টটা ঠিকঠাক ছিল, কিন্তু কলারটা একটু পুরনো। প্যান্ট পরিষ্কার ছিল, কিন্তু কিনারাগুলো ছিল জীর্ণ। আর জুতুর তলাগুলো যেন প্রতিদিনের জীবনযুদ্ধের সাক্ষী। রাহুল পকেটে হাত দিল, 2টি কয়েন ঝনঝন করে উঠল। ব্যাস এটুকুই। সে তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল। নেটওয়ার্কের দাগগুলো ওঠানামা করছিল। হঠাৎ স্ক্রিনে মা লেখা ভেসে উঠল। তার গলা শুকিয়ে এলো। কল ধরতেই ওপাশ থেকে এক মহিলার ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো। বাবা, তুই ঠিক আছিস তো? রাহুল নিজের শ্বাস সামলে নিয়ে বলল, হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি বলো। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর মায়ের কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। বাবা, তোর বাবার ওষুধ আজ শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছে ওষুধ না পেলে শ্বাস আরও ভারী হয়ে আসবে। রাহুল চোখ বন্ধ করে ফেলল। তার চেহারায় এমন এক ভাব ফুটে উঠল, যেন সে কাউকে কাঁদতে শুনছে না, বরং নিজের ভেতরে কিছু একটা ভেঙে চুরমার হতে শুনছে। কত টাকা লাগবে মা? সে খুব ধীরে জিজ্ঞেস করল। মা বললেন, বাবা, আমি কিছু চাচ্ছি না, শুধু জানতে চাইছি তুই ক্ষুধার্ত কিনা। রাহুল হাসতে চাইল, কিন্তু গলায় কিছু একটা আটকে গেল। সে মিথ্যে বলছিল, কারণ মাকে সত্যি বলা মানে তাকে আরও দুর্বল করে দেওয়া। না মা, এখানে সব ঠিক আছে। কাল ইন্টারভিউ আছে, চাকরি হয়ে যাবে, তারপর সব ঠিক হয়ে যাবে। ওপাশ থেকে মায়ের কণ্ঠ এলো, ভগবান তোকে শক্ত রাখুক বাবা, তুই শুধু সৎ থাকিস। কল কেটে গেল। আর বন্ধুরা, কল কাটার সাথে সাথে রাহুলের হাতে শুধু ফোন রইল না, যেন তার হাতে এক পাহাড় সমান দায়িত্ব এসে পড়ল। সে উঠে দাঁড়াল। রাতের বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে সে হাঁটতে শুরু করল। কোথায় যাচ্ছিল সে নিজেও জানত না, কিন্তু এক ব্যাপার পরিষ্কার ছিল, তার পা থামতে জানত না। পরদিন সকালে হালকা আলো ছড়িয়ে পড়ছিল। শহর ধীরে ধীরে জেগে উঠছে। রাহুল সরাসরি একটি বড় অফিসের সামনে পৌঁছল, যেখানে গেটে বড় বোর্ড লাগানো ছিল, ওয়াক ইন ইন্টারভিউ টুডে। রাহুলের চোখে এক ঝলক আশা দেখা দিল। সে লাইনে দাঁড়িয়ে পড়ল। লাইন ছিল দীর্ঘ। কারো হাতে ফাইল, কারো হাতে ল্যাপটপ ব্যাগ, কারো চেহারায় আত্মবিশ্বাস। আর রাহুলের হাতে ছিল একটি সাধারণ ফাইল, যাতে সে রাতে বাসস্ট্যান্ডে বসে নিজের রেজ্যুমে ঠিক করেছিল। কিছুক্ষণ পর গার্ড এলো এবং বলল, যাদের 2 বছরের অভিজ্ঞতা নেই তারা ভেতরে আসবেন না, সময় নষ্ট করবেন না। রাহুলের বুকটা ধক করে উঠল। সে তবুও এগিয়ে গিয়ে খুব নিচু স্বরে বলল, স্যার, আমি ফ্রেশার, কিন্তু আমি খুব পরিশ্রম করব। গার্ডটাকে ওপর নিচ দেখে বলল, পরিশ্রম? এখানে বেতন দেওয়ার লোক বসে আছে, দান করার লোক নেই, সরে দাঁড়াও। আর বন্ধুরা, সেই একটি লাইন রাহুলকে পিছিয়ে দেয়নি, বরং ভেতর থেকে একটা ধাক্কা দিয়েছিল। রাহুল কোনো তর্ক করল না। সে ফাইলটি বুকে জড়িয়ে ধরে সেখান থেকে সরে গেল, কিন্তু তার চোখ কাঁদল না। সে নিজের ভেতরের এক আওয়াজকে চেপে ধরল। না রাহুল, এখন নয়। আগে চাকরি, তারপর চোখের জল। সে সেখান থেকে বেরিয়ে দ্বিতীয় অফিসের দিকে গেল, তারপর তৃতীয়, তারপর চতুর্থ। কোথাও বলা হলো রেফারেন্স লাগবে, কোথাও বলা হলো আগে ফিস জমা দাও, তারপর ইন্টারভিউ হবে। আবার কোথাও বলা হলো তোমার মতো হাজার হাজার লোক রোজ আসে আর যায়। দুপুর হতে হতে সূর্য বেশ প্রখর হয়ে উঠল। রাহুলের ক্ষুধা বাড়তে লাগল। সে একটি চায়ের দোকানে থামল। তার কাছে ঠিক 1 কাপ চায়ের টাকা ছিল, কিন্তু পেটের ক্ষুধা তো আর চা দিয়ে মেটে না। সে দোকানদারকে বলল, ভাই, আধ কাপ চা দিন। দোকানদারটি একটু দয়ালু ছিল। সে কিছু না বলে আধ কাপ চা দিল। রাহুল চা পান করছিল। ঠিক সেই সময় তার নজর পড়ল সামনে বসা এক বৃদ্ধের ওপর। বৃদ্ধের শ্বাসকষ্ট হচ্ছিল, হাত কাঁপছিল। তিনি জল খুঁজছিলেন, কিন্তু তার কাছে কোনো বোতল ছিল না। রাহুলের কাছেও কিছু ছিল না। তবুও সে তার আধ কাপ চায়ের কাপটি রেখে দোকানদারকে বলল, ভাই, ওনাকে 1 বোতল জল দিন। দোকানদার বলল, টাকা? রাহুল পকেট হাতড়াল। কোনো কয়েন বাকি ছিল না।
সে তার ফাইলের ভেতর থেকে একটি 10 টাকার নোট বের করল, যা হয়তো সে অটো ভাড়ার জন্য বাঁচিয়ে রেখেছিল। এই নিন। বৃদ্ধ জল পান করলেন। কাঁপতে কাঁপতে রাহুলের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোকে তো নিজেকেই ক্ষুধার্ত মনে হচ্ছে। রাহুল শুধু হালকা হাসল। ক্ষুধা তো রোজ লাগে দাদু, কিন্তু আজ আপনি আগে। আর বন্ধুরা, এটাই ছিল সেই মুহূর্ত যখন রাহুল নিজেও জানত না যে রাস্তার ঠিক ওপাশে দাঁড়িয়ে থাকা একটি কালো লাক্সারি গাড়ির ভেতর থেকে কেউ তাকে দেখছে। গাড়ির কাঁচ সামান্য নিচে নামল। শান্ত চেহারার এক মেয়ে, খুব আভিজাত্যপূর্ণ সাজগোজ, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। সে রাহুলকে দেখল, তারপর বৃদ্ধকে জল খাওয়ানো দেখল। তার চেহারায় 1 সেকেন্ডের জন্য এমন এক ভাব এলো, যেন সে ভাবছে, এই ছেলেটি দরিদ্র হতে পারে, কিন্তু ছোট মনের নয়। গাড়ি এগিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি ওখানেই রয়ে গেল। রাহুল আবার হাঁটা শুরু করল। এখন তার কাছে টাকা নেই, কিন্তু আশা তখনও ছিল। সে একটি ছোট অফিসের বোর্ডের দিকে গেল, যেখানে লেখা ছিল জব কনসালটেন্সি, অবিলম্বে চাকরি, 100% গ্যারান্টি। রাহুল ভেতরে ঢুকল। ভেতরে একজন মোটা লোক বসেছিল। সাদা শার্ট, গলায় সোনার চেন, চেহারায় কৃত্রিম হাসি। হ্যাঁ ভাই, চাকরি চাই? সে সরাসরি জিজ্ঞেস করল। রাহুল বলল, হ্যাঁ স্যার, যে কোনো চাকরি, শুধু বেতন যেন সময় মতো পাই। লোকটি রাহুলের ফাইল উল্টে পাল্টে দেখল, তারপর বলল, হয়ে যাবে, কিন্তু আগে রেজিস্ট্রেশন ফি লাগবে। কত? রাহুল জিজ্ঞেস করল। লোকটি খুব স্বাভাবিকভাবে বলল, মাত্র 2000 টাকা। আর বন্ধুরা, রাহুলের কানে যেন নিস্তব্ধতা নেমে এলো। তার কাছে 2000 টাকা তো দূরের কথা, 200 টাকাও ছিল না। সে খুব নিচু স্বরে বলল, স্যার, এখন তো আমার কাছে নেই। আমি কি পরে? লোকটির চেহারা বদলে গেল। বাইরে যাও, চাকরি চাইলে টাকা লাগবে, বুঝেছ? রাহুল বাইরে চলে এলো। রোদ ছিল তীব্র, আর ভেতরে তার হৃদয় আরও বেশি পুড়ছিল। সে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ল। তার সামনে কোনো রাস্তা খোলা ছিল না। আর ঠিক সেই মুহূর্তে সেই কালো লাক্সারি গাড়িটি কিছু দূরে এসে ধীরে থামল। এবার কাঁচ পুরোটা নামল। মেয়েটির কণ্ঠ ছিল খুব শান্ত, কিন্তু কথাগুলো ছিল ওজনদার। তুমি রোজ এভাবেই ঘুরে বেড়াও? রাহুল অবাক হয়ে গেল। সে প্রথমবার তার দিকে তাকাল। মেয়েটির চোখে অহংকার ছিল না, ছিল গভীর বোধ। রাহুল 1 সেকেন্ডের জন্য দৃষ্টি নিচু করল এবং খুব ধীরে বলল, চাকরি চাই, ভিক্ষা নয়। আর বন্ধুরা, সেই একটি লাইনে মেয়েটির শ্বাস যেন আটকে গেল। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রাহুল নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলল। মেয়েটি গাড়িতে বসে রাহুলের চলে যাওয়া দেখতে থাকল, কারণ এবার গল্পে এক নতুন মোড় এলো। এক কোটিপতি মেয়ের দৃষ্টি আর এক দরিদ্র ছেলের আত্মসম্মান। যাই হোক বন্ধুরা, রাহুলের সেই কথা, চাকরি চাই ভিক্ষা নয়, প্রিয়ার মাথায় ঘুরতে লাগল। তার গাড়ি ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু প্রিয়ার চোখ রিয়ার ভিউ মিরারে সেই ছেলেটিকেই খুঁজছিল, যে পেছনে না তাকিয়ে, কোনো অভিযোগ না করে সামনে এগিয়ে যাচ্ছিল। প্রিয়ার কাছে এটা নতুন ছিল। আজ পর্যন্ত মানুষ তার সামনে নুয়ে পড়েছে, তার পরিচয়ের সামনে মাথা নত করেছে, কিন্তু এই ছেলেটি তার দিকে তাকালোও না, শুধু নিজের সম্মানটুকু সম্বল করে সামনে এগিয়ে গেল। প্রিয়া ড্রাইভারকে শুধু বলল, গাড়ি ধীরে চালাও। রাহুল জানত না যে কেউ তাকে দেখছে। সে পরের অফিসের দিকে এগিয়ে যাচ্ছিল। শার্টের হাতা গুটিয়ে সে নিজেকেই যেন বোঝাচ্ছিল, ক্লান্ত হয়ে পড়লে হেরে যাব। পরের অফিসটি ছিল একটি মলের ভেতরে। এসির ঠান্ডা হাওয়া, ঝকঝকে মেঝে আর রিসেপশনে বসা একটি মেয়ের কড়া নজর। রাহুল ফাইলটি এগিয়ে দিল। মেয়েটি ওপরে না তাকিয়ে জিজ্ঞেস করল, অ্যাপয়েন্টমেন্ট আছে? না, ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য। ফ্রেশার? হ্যাঁ। মেয়েটি হালকা হাসল। সেটা হাসি ছিল না, ছিল এক ধরনের অবজ্ঞা। এইচআরের সাথে দেখা করতে হলে আগে টেস্ট ফি লাগবে। রাহুল জিজ্ঞেস করল, কত? 500 টাকা। রাহুল মাথা নাড়ল। তার কাছে মাথা নাড়ানো ছাড়া আর কিছুই করার ছিল না। সে বাইরে বেরিয়ে এলো। মলের বাইরে রোদ আবার গায়ে বিঁধতে লাগল। ঠিক সেই সময় সামনে দিয়ে আরেকটি ছেলে বেরিয়ে এলো। হাতে সেই একই ফাইল, চেহারায় সেই একই নিরাশা। রাহুল তাকে জিজ্ঞেস করল, ভাই, কিছু হলো? ছেলেটি হেসে বলল, এখানে চাকরি পাওয়া যায় না বন্ধু, এখানে শুধু আশা বিক্রি করা হয়। আর এই কথাটি রাহুলের ভেতরে গেঁথে গেল। প্রিয়া গাড়ির ভেতর বসে সব দেখছিল। সে প্রথমবার অনুভব করল যে শহরের দরিদ্র ছেলেরা শুধু বেকারই হয় না, তারা প্রতিদিন অপমানিতও হয়। সে ফোন বের করে একটি নাম সার্চ করল, সুরজ জব কনসালটেন্সি।
তারপর সেই অফিসের দিকে তাকালো যেখানে রাহুল একটু আগে গিয়েছিল। প্রিয়ার চেহারায় প্রথমবার কঠোরতা এলো। সেদিন সন্ধ্যায় রাহুল আবার সেই কনসালটেন্সিতে গেল, কারণ তার কাছে আর কোনো রাস্তা ছিল না। সুরজ চেয়ারে হেলান দিয়ে বসেছিল। তো এসে গেলে, সে বিদ্রুপের সুরে বলল, টাকা এনেছ? রাহুল দৃষ্টি নিচু করল। স্যার, এখন পুরোটা নেই, তবে আপনি যদি একটা সুযোগ দেন। সুরজ হাত তুলে থামিয়ে দিল। দেখো, এখানে কোনো সমাজ সেবা হয় না। চাকরি চাইলে সিস্টেম মেনে চলো। রাহুল চুপ করে রইল। সুরজ নিচু স্বরে বলল, যদি আজ রেজিস্ট্রেশন করাও তবে কালই কল আসবে, নইলে লাইনে হাজার হাজার মানুষ আছে। রাহুল বাইরে বেরিয়ে এলো। সে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, চোখ বন্ধ করল, আর প্রথমবার তার ভেতর থেকে এক আওয়াজ এলো, সম্মান দিয়ে কি পেটের ক্ষুধা মেটে? ঠিক সেই সময় পেছন থেকে কেউ বলল, তুমি যদি চাও তবে একটা কাজ আছে। রাহুল চমকে পেছন ফিরে দেখল সেই মেয়েটি, প্রিয়া। সে প্রথমবার গাড়ির বাইরে দাঁড়িয়েছিল। সাধারণ কিন্তু দামি পোশাক, চেহারায় প্রশান্তি, চোখেরই জুতা। আমি তোমাকে চাকরি দিচ্ছি না, প্রিয়া পরিষ্কার করে বলল। আমি শুধু একটি কাজ দিতে চাই। রাহুল সরাসরি তাকালো। কি কাজ? প্রিয়া বলল, একদিনের কাজ, কোনো ফিস লাগবে না। যদি ঠিকমতো করো তবে সামনে কথা হবে। রাহুল 1 সেকেন্ড ভাবল, তারপর বলল, যদি পরিশ্রমের কাজ হয় তবে আমি রাজি। প্রিয়া হালকা হাসল। কাল সকাল 8টায় এই ঠিকানায় আসবে। সে একটি কার্ড এগিয়ে দিল। রাহুল কার্ডটি হাতে নিয়ে নাম পড়ল, প্রিয়া গুপ্তা। রাহুল কিছু জিজ্ঞেস করার আগেই প্রিয়া গাড়িতে উঠে গেল। প্রিয়া চলে যাওয়ার কয়েক ঘন্টা পর সেই রাতে রাহুল একটি সস্তা ধর্মশালার বাইরে বসেছিল। পকেট খালি, পেট খালি, কিন্তু মনে ছিল আশার হালকা আলো। ওদিকে প্রিয়া তার আলিশান বাড়িতে ছিল, বড় বড় ঘর, দামি আসবাব, কিন্তু মন ছিল অস্থির। ডাইনিং টেবিলে তার বাবা রাজেশ গুপ্তা বসেছিলেন। আজ এত দেরি হলো কেন? তিনি জিজ্ঞেস করলেন। প্রিয়া বলল, শহর দেখছিলাম। শহর দেখার জন্য এত সময়? বাবার কণ্ঠে সন্দেহ ছিল। প্রিয়া কিছু বলার আগেই রাজেশ গুপ্তা বললেন, প্রিয়া, মনে রেখো, আমরা আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। প্রিয়া প্রথমবার চোখে চোখ রেখে বলল, আর যদি আবেগী কারো শেষ সম্বল হয় তবে? রাজেশ গুপ্তা চুপ হয়ে গেলেন, কিন্তু তার চেহারায় বিরক্তি ছিল স্পষ্ট। পরদিন সকাল 7:30টায় রাহুল সেই ঠিকানায় পৌঁছে গেল। একটি বিশাল গুদামঘর, ওয়্যারহাউস। বাইরে কোনো বোর্ড নেই। সেই গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ভেতর থেকে প্রিয়া বেরিয়ে এলো। সময়ের খুব সচেতন তুমি, সে বলল। রাহুল বলল, ক্ষুধা সময় দেখে না, কিন্তু পরিশ্রম সময় দেখে। প্রিয়া কিছু না বলে দরজা খুলে দিল। আজকের কাজ হলো এই ওয়্যারহাউসের ইনভেন্টরি চেক করা। কিছু গরমিল আছে, দেখতে হবে কোথায় সমস্যা। রাহুল মাথা নাড়ল। কাজ শুরু হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। রাহুল না থেমে কাজ করে যাচ্ছিল। না চাইল জল, না চাইল বিশ্রাম। দুপুরে কাজ করার সময় একটি বক্স পড়ে গেল এবং তার ভেতর থেকে কিছু টাকা বেরিয়ে এলো। রাহুল সাথে সাথে সেগুলো কুড়িয়ে প্রতিটি নোট গুনে বক্সে রেখে দিল। প্রিয়া দূর থেকে সব দেখছিল। সন্ধ্যের দিকে রাহুল খুব ক্লান্ত হয়ে পড়েছিল। প্রিয়া কাছে এসে জিজ্ঞেস করল, ক্লান্ত হয়ে গেছ? রাহুল কপালের ঘাম মুছে বলল, না, আজ নিজের উপর এক আশা জন্মেছে। প্রিয়া প্রথমবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, আজকের কাজ এখানেই শেষ। কিন্তু রাহুল, একটা প্রশ্ন করি? জি। আজ যদি তুমি সেই টাকাগুলো পেয়ে যেতে, তবে তুমি কি করতে? রাহুল না ভেবেই বলল, বাবার ওষুধ কিনতাম, কিন্তু বিনা পরিশ্রমে কখনো নয়। প্রিয়া কয়েক সেকেন্ড চুপ থাকল এবং বলল, আর নিজের জন্য? রাহুল হালকা হাসল, আমার জন্য এখনো সময় আছে। আর বন্ধুরা, এই একটি উত্তরই প্রিয়ার মনে কিছু একটা স্থির করে দিল। পরের দুদিন রাহুল সেখানেই কাজ করল। কখনো গোডাউন, কখনো ডেলিভারি লিস্ট, কখনো স্টোর রুম। কাজ ছোট ছিল, কিন্তু দায়িত্ব ছিল বিশাল। প্রিয়া তাকে সরাসরি চাকরি দিচ্ছিল না। সে দেখছিল সুযোগ পেলে এই ছেলেটি কি হতে পারে। পরের দিন সকালে রাহুল প্রিয়ার ফোন পেল। আজ অফিসে আসতে হবে না, প্রিয়া বলল। অন্য একটি কাজ আছে। জি? একটি ডেলিভারি করতে হবে। ওয়্যারহাউস থেকে কিছু ফাইল বাইরে যাবে। রাহুল কিছু জিজ্ঞেস না করে তৈরি হয়ে নিল। কিন্তু সে জানত না যে সেদিন তার সততার সবথেকে বড় পরীক্ষা হতে চলেছে। দুপুরে যখন রাহুল ফাইলগুলো নিয়ে প্রিয়ার বাড়ির বাইরে বেরোচ্ছিল, তখনই হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা, বাড়ি থেকে কল। সে ফোন ধরল। ওপাশ থেকে কান্নারত কণ্ঠে আওয়াজ এলো, রাহুল, তোর বাবার অবস্থা খুব খারাপ। ডাক্তার বলছে যদি কাল সকালের মধ্যে টাকার ব্যবস্থা না হয় তবে তোর বাবা। মা আর বলতে পারলেন না। শব্দের বদলে কান্না বেরিয়ে এলো। রাহুলের চোখের সামনে প্রিয়ার বড় বাংলো ছিল। কিছুটা দূরে
প্রিয়া দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তে রাহুলের পৃথিবী সংকুচিত হয়ে হাসপাতালের একটি বেডে এসে আটকে গেল। প্রিয়া তার অবস্থা দেখে ফেলেছিল। সে বুঝতে পারল এটাই সেই সময় যখন মানুষ হয় ভেঙে পড়ে, নতুবা নিঃশব্দে চুরমার হয়ে যায়, অথবা আরও শক্তিশালী হয়ে ওঠে। কত টাকা লাগবে? প্রিয়া খুব সরাসরি জিজ্ঞেস করল। রাহুল সাথে সাথে মাথা তুলল। তার চোখে প্রথমবার এক দৃঢ়তা ছিল। না। সে একটি শব্দে জবাব দিল। প্রিয়া কিছুটা অবাক হল। আমি সাহায্য করছি না, রাহুল আবার বলল। আমার বাবার জীবন মূল্যবান, কিন্তু আমার সম্মানও তো তাই। আমি ঋণ চাই না, দানও চাই না। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, সে বলল। তাহলে চলো। কোথায়? রাহুল জিজ্ঞেস করল। হাসপাতালে, প্রিয়া বলল। কারণ কিছু সিদ্ধান্ত তর্কের বদলে উপস্থিতিতে নেওয়া প্রয়োজন। সেদিন প্রিয়া রাহুলকে নিয়ে হাসপাতালে পৌঁছাল। রাহুল দৌড়ে ভেতরে গেল। আইসিইউর বাইরে তার মা বসেছিলেন। চোখ ফুলে লাল হয়ে গেছে। হাত জোর করে শুধু এক কথাই বলছেন, ভগবান, আমার মানুষটাকে বাঁচিয়ে দাও। রাহুল মায়ের পাশে বসে পড়ল। কিছু না বলে শুধু মায়ের মাথাটা নিজের কাঁধে টেনে নিল। প্রিয়া কিছুটা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। সে ভেতরে ঢোকেনি, কারণ সে জানত এই মুহূর্তটি একান্তই তাদের। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন। অপারেশন করতে হবে, তিনি বললেন, অবিলম্বে। এর জন্য ডাক্তার একটি বিশাল অঙ্কের কথা জানালেন। মায়ের চোখ কপালে উঠল। এত টাকা? তার আওয়াজ কাঁপছিল। রাহুল চোখের পাতা না ফেলে ডাক্তারকে দেখল। কত সময় আছে? 4 থেকে বড়জোর 6 ঘন্টা। ডাক্তার ভেতরে চলে গেলেন। রাহুল উঠে দাঁড়াল। প্রিয়া বুঝল সে কোথাও যাচ্ছে। থামো, প্রিয়া বলল। রাহুল থামল, পেছনে ফিরে তাকাল। প্রিয়া বলল, তুমি চাকরি চেয়েছিলে না? হ্যাঁ, রাহুল বলল। কিন্তু এখন? প্রিয়া মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, আর এখন থেকেই শুরু। রাহুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। প্রিয়া খুব শান্ত স্বরে বলল, আমার কোম্পানিতে একটি স্কিম আছে, ট্রেনিং এমপ্লয়মেন্ট। যারা কাজ জানে তাদের আগে কাজ দেওয়া হয়, আর প্রয়োজন হলে মেডিকেল সাপোর্টও। রাহুল কিছু বুঝতে পারছিল না। মানে? প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে বলল, মানে এই টাকাটা দান হবে না, এটা তোমার চাকরির অংশ হবে, আইনত, লিখিত সম্মানের সাথে। রাহুলের শ্বাস দ্রুত হতে লাগল। কিন্তু আমি যদি তুমি পরিশ্রম না করো, তবে এই টাকা আমার দায়বদ্ধতা, প্রিয়া বলল। আর যদি করো, তবে এটা তোমার অধিকার। রাহুলের চোখ থেকে প্রথমবার অশ্রু গড়িয়ে পড়ল, নিঃশব্দে, বিনা সংকোচে। সে মাথা নত করল। আমি পরিশ্রম করব, সে বলল, সারা জীবন। ঠিক সেই সময় রাজেশ গুপ্তা হাসপাতালে ঢুকলেন। প্রিয়া নিজেই তাকে ফোন করেছিলেন। রাজেশ গুপ্তা চারপাশে সাধারণ মানুষ, আতঙ্ক আর ঘামে ভেজা মুখগুলো দেখলেন। তিনি প্রিয়ার দিকে তাকালেন। এসব কি হচ্ছে? প্রিয়া শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, পাপ্পা, এটা সেই জায়গা যেখানে টাকার আসল মূল্য বোঝা যায়। রাজেশ গুপ্তা রাহুলকে দেখলেন। এই সেই ছেলে? প্রিয়া মাথা নাড়ল। রাজেশ গুপ্তা ডাক্তারের সাথে কথা বললেন, পেপার ওয়ার্ক হল, অপারেশনের প্রস্তুতি শুরু হল। কিন্তু তার চেহারায় কোনো গর্ব ছিল না, বরং ছিল এক অদ্ভুত নীরবতা। অপারেশন থিয়েটারের বাইরে সময় যেন থমকে দাঁড়িয়েছিল। রাহুল দেওয়ালের সাথে হেলান দিয়ে বেঞ্চে বসেছিল, চোখ বন্ধ, হাত জোড় করা। প্রিয়া পাশে বসেছিল একদম চুপচাপ। কিছুক্ষণ পর রাহুল বলল, আপনি কেন এমনটা করলেন? প্রিয়া কার দিকে তাকাল। কারণ সেদিন তুমি সেই বৃদ্ধকে জল খাইয়েছিলে। রাহুল অবাক হল। প্রিয়া বলতে থাকল, কারণ তুমি টাকা পাওয়ার পরও মিথ্যে বলনি। কারণ তুমি ভেঙে পড়েছিলে কিন্তু মাথা নত করনি। প্রিয়ার গলা ভারী হয়ে এলো। আর কারণ আজকের দিনে এমন মানুষ খুব কম দেখা যায়। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার বাইরে এসে হাসলেন। অপারেশন সফল হয়েছে। রাহুল সেখানেই বসে পড়ল, যেন তার পায়ে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। মা কেঁদে ফেললেন। প্রিয়ার চোখেও জল এলো। কিন্তু বন্ধুরা, গল্প এখনো শেষ হয়নি। কারণ এবার রাহুলের জীবন বদলাবে। আর সেই বদলের সাথে এমন এক সত্য সবার সামনে আসবে, যা কেউ কল্পনাও করেনি। কিছুক্ষণ পর রাহুলের বাবাকে আইসিইউ থেকে বাইরে শিফট করা হলো। মা প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি কাঁপতে কাঁপতে রাহুলের কপাল চুমু খেলেন। ভগবান তোকে দীর্ঘজীবী করুক বাবা। রাহুল চোখ বন্ধ করে ফেলল, কারণ চোখ খোলা রাখলে হয়তো সে কান্না থামাতে পারত না। পরদিন সকালে হাসপাতালের জানালা দিয়ে সূর্যের প্রথম আলো ভেতরে এলো। রাহুলের বাবার চোখ খুলল। শরীর দুর্বল হলেও তিনি বেঁচে আছেন। রাহুল, তিনি খুব ক্ষীণ স্বরে ডাকলেন।
রাহুল সাথে সাথে কাছে এলো। হ্যাঁ পাপা, তুই চাকরি খুঁজতে গিয়েছিলি না? রাহুল কিছু বলতে পারল না, শুধু মাথা নাড়ল। বাবা তার আঙুলগুলো শক্ত করে চেপে ধরলেন। সম্মান হারাস না বাবা, দারিদ্র চলে যাবে, কিন্তু সম্মান একবার চলে গেলে আর কিছুই বাকি থাকবে না। আর বন্ধুরা, এটা ছিল সেই মুহূর্ত যখন রাহুল উপলব্ধি করল যে সে সঠিক পথ বেছে নিয়েছে। ৩ দিন পর প্রিয়া রাহুলকে তার অফিসে ডাকল। এবার সেটা ওয়্যারহাউস ছিল না, ছিল এক বড় এবং সুশৃঙ্খল কর্পোরেট অফিস। রাহুল প্রথমবার নিজেকে সেই পরিবেশে বেমানান মনে করল না। প্রিয়া একটি ফাইল এগিয়ে দিল। এটা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। রাহুল ফাইলটি ধরল না, শুধু দেখল। এতে এমন কোনো শর্ত নেই যা তোমার সম্মান ক্ষুণ্ণ করবে, প্রিয়া বলল। ট্রেনিং, কাজ, বেতন সব পরিষ্কার করে লেখা আছে। রাহুল ধীরে ধীরে ফাইলটি তুলল। নাম পড়ল, পদ পড়ল, তার চোখ ভিজে এলো। সে আর বলতে পারল না। প্রিয়া হাত তুলে তাকে থামিয়ে দিল। ধন্যবাদ দিও না, এটা কোনো সাহায্য নয়, এটা একটা বিনিয়োগ। কার ওপর? রাহুল জিজ্ঞেস করল। প্রিয়া সরাসরি বলল, তোমার ওপর। সেই মিটিং রুমে রাজেশ কুর্তাও উপস্থিত ছিলেন। তিনি রাহুলকে গভীরভাবে পর্যবেক্ষণ করলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমাকে ভুল বোঝো না, আমি আজও কেউ বিশ্বাস করি দুনিয়ার টাকা দিয়ে চলে। রাহুল চুপ করে রইল। রাজেশ গুপ্তা বলতে থাকলেন, কিন্তু এটাও সত্যি যে টাকার গতিপথ মানুষই ঠিক করে। তিনি রাহুলের দিকে ফাইলটি বাড়িয়ে দিলেন। কাজ সততার সাথে করবে, কারণ এখানে কোনো দয়া চলে না। রাহুল উঠে দাঁড়াল। স্যার, আমি দয়া নিতে আসিনি, আমি দায়িত্ব নিতে এসেছি। রাজেশ গুপ্তার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। কয়েক সপ্তাহ পর রাহুলের জীবন বদলে যাচ্ছিল। নাটকীয়ভাবে নয়, খুব শান্তভাবে। সকালে কাজ, বিকেলে ট্রেনিং, রাতে হাসপাতালে যাওয়া। বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। মায়ের চোখে এখন ভয় কম আর গর্ব বেশি ছিল। কয়েক মাস পর প্রিয়া একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করল। কোনো মিডিয়া নেই, কোনো চাকচিক্য নেই, ব্যাস কোম্পানির কর্মচারী আর কিছু ছেলেমেয়ে যারা চাকরির সন্ধানে ছিল। প্রিয়া মাইক নিয়ে বলল, আজ আমরা একটি নতুন স্কিম শুরু করেছি, নাম সুযোগ। সে আরও বলল, এখানে কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না, কোনো সুপারিশ লাগবে না, শুধু কাজ আর সততা দেখা হবে। তারপর সে রাহুলের দিকে তাকালো। এই স্কিম কোনো ফাইল থেকে নয়, একজন মানুষকে দেখে শুরু হয়েছে। রাহুল মাইক নিল না, শুধু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রইল। কারো চোখে ছিল আনন্দশ্রু, কারো মুখে ছিল আশার আলো। সন্ধ্যায় রাহুল হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। প্রিয়া কাছে এসে জিজ্ঞেস করল, এখন প্ল্যান কি? রাহুল হেসে বলল, এখন আর হন্যে হয়ে ঘুরে বেড়ানো নয়, এখন নিজেকে সামলানোর পালা। প্রিয়া প্রথমবার হালকা করে হাসল এবং জিজ্ঞেস করল, যদি কখনো আবার পড়ে যাও? রাহুল খুব সহজ উত্তর দিল, তাহলে আবার উঠব, কিন্তু মাথা নত করব না। প্রিয়া আকাশের দিকে তাকালো, হয়তো এটাই মানবতা। বন্ধুরা, এই গল্পের সবথেকে বড় সত্য এটাই যে দারিদ্র্য মানুষের বাধ্যবাধকতা হতে পারে, কিন্তু অসততা কখনো তার পরিচয় হওয়া উচিত নয়। কারণ পরিস্থিতি যেমনই হোক, মানুষকে বড় বা ছোট করে তার টাকা নয়, বরং তার চরিত্র। আর যখন কেউ সাহায্যকে দয়া হিসেবে নয়, বরং সুযোগ হিসেবে তৈরি করে দেয়, তখনই আসল মানবতা টিকে থাকে। এবার নিজেকে একবার জিজ্ঞেস করুন, যদি আপনার সামনে এমন কোনো দরিদ্র ছেলে থাকে যে চাকরির জন্য ঘুরছে, ক্ষুধার্ত, বিধ্বস্ত, কিন্তু তবুও নিজের সম্মানের সাথে দাঁড়িয়ে আছে, তবে আপনি কি করবেন? মুখ ফিরিয়ে নেবেন, নাকি তাকে এগিয়ে যাওয়ার একটি সত্যিকারের সুযোগ দেবেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন। এটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। আর এমনই সত্য, আবেগঘন এবং মানবতায় ভরা গল্পের জন্য আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। কারণ এখানে গল্প শুধু শোনানো হয় না, অনুভব করানো হয়। দেখা হবে পরের ভিডিওতে।